আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি খুরশেদা কাকলি। মুক্তিযুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে দুপুরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইতিহাসের আরেকটি স্মরণীয় দিনের সাক্ষী হতে এখন পুরোপুরি প্রস্তুত সাভার। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। মাসে জাতির সূর্য সন্তানদের স্মরণ করতে শুক্রবার দুপুরের পর জাতীয় স্মৃতিসৌধে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জাতির বীর সন্তানদের আত্মত্যাগের প্রতি জানাবেন গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। বিএনপির চেয়ারম্যান উনি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। গণপূর্ত অধিদপ্তরের সিনিয়র স্যারদের নির্দেশনায় জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার পরিপাটি রাখা হচ্ছে। বাদ জুমা গুলশানের বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। সেখান থেকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। তার নিরাপত্তায় নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আসার সাথে সাথে আমরা ধারণা করছি অসংখ্য নেতাকর্মী এখানে সমাগম ঘটবে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের ইউনিফর্ম পুলিশে আছে, এছাড়া সাদা পুলিশও আমাদের বিভিন্ন জায়গায় ডিপ্লয়মেন্ট করা হবে। দিনটিকে স্মরণীয় রাখতে দলীয়ভাবেও চলছে নানান প্রস্তুতি। তারেক রহমানকে এক নজর দেখতে স্মৃতিসৌধ ঘিরে নামবে জনতার ঢল, এমনটাই বলছেন দলটির শীর্ষস্থানীয় নেতারা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে চলছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। সকাল 8টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে দিনব্যাপী সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় শহীদ শরীফ ওসমান হাদি সহ বিগত দিনে গুম খুন হওয়াদের স্মরণ করা হয়। সম্মেলনে দেশ বিদেশের অতিথি এবং ইসলামিক স্কলারদের বক্তব্যের মধ্য দিয়ে দুপুর 1টায় প্রথম অধিবেশন শেষ হবে। দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুপুর 2টায়। সেখানে আগামী বছরের জন্য ইসলামী ছাত্র শিবিরের নতুন নেতৃত্ব ঘোষণা করার কথা রয়েছে। চাঁদপুরে ঘন কুয়াশায় দুটি যাত্রীবাহী লঞ্চের সাথে সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। অল্পের জন্য রক্ষা পায় লঞ্চের সহস্রাধিক যাত্রী। গত রাত 2টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে জাকির সম্রাট 3 ও অ্যাডভেঞ্চার 9 লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে 2 জন নিহত হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। খবর পেয়ে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে বিকল্প লঞ্চ ও সড়ক পথে গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। এদিকে ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান শেষে যাত্রীবাহী একটি লঞ্চ চাঁদপুরে ফেরার পথে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। ঘন কুয়াশার কারণে মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর মোহনপুর এলাকায় নদীতে নোঙর করে রাখা একটি বালুবাহী বাল্ক হেডের সঙ্গে লঞ্চটির ধাক্কা লাগে। তবে রক্ষা পায় লঞ্চের যাত্রীরা। ভৌগোলিক অবস্থানগত কারণে নির্বাচন এলেই আলোচনায় থাকে মুন্সিগঞ্জ 3 আসন। আওয়ামী লীগ না থাকায় আসনটিতে এবার ভোটের লড়াই হবে বিএনপি ও জামায়াতের মধ্যে। তবে দলীয় মনোনয়ন ঘিরে স্থানীয় বিএনপির অন্তকন্দল সামাল দিতে না পারলে বদলে যেতে পারে ভোটের সমীকরণ। শুধু প্রতিশ্রুতি নয়, প্রার্থীর গ্রহণযোগ্যতাকে প্রাধান্য দিয়েই ভোট দেওয়ার কথা বলছে ভোটাররা। এনটিভির মুন্সিগঞ্জ স্টাফ করেসপন্ডেন্ট মঈনুদ্দিন সুমনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। ক্যামেরায় ছিলেন তারেক হাসান। মুন্সিগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সিগঞ্জ 3 আসন। জেলার 3টি আসনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই আসনটি। এবারের নির্বাচনে আসনটিতে বিএনপি জামায়াত ছাড়াও জাতীয় পার্টি সহ অন্যান্য ইসলামী দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী সংসদ নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। দীর্ঘ 15 বছরেরও বেশি সময় ভোট দিতে না পারার আক্ষেপ এবার ঘোচাতে চায় তারা। এলাকার উন্নয়নে ভূমিকা রাখবে এমন প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। যে জনগণের কথা বলবে, জনগণের পাশে দাঁড়াবে, দেশটা সন্ত্রাসমুক্ত হবে। আমরা তো অনেক বছর ভোট কেন্দ্রে যেতে পারি নাই, যে ভোটটা একপাক্ষিক হয়েছে। তো আমরা এবার সবাই চাই যে আনন্দমুখর পরিবেশে সুষ্ঠু সুন্দর একটা ভোট যেন দিতে পারি আমরা। জামায়াত বিএনপি এডি জানি না, বুঝলেন না, আমরা ভালো লোক চাই,
এদিকে নির্বাচন ঘনিয়ে এলেও মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ টানাপোড়েন চলছে বিএনপিতে। জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন মনোনয়ন পরিবর্তনের দাবিতে নানা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। যদিও এই আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন। জয়ের ব্যাপারে আশাবাদীও তিনি। সমস্ত শ্রেণী পেশা ধর্ম বর্ণ নির্বিশেষে তাদের মাঝ থেকে আমি যে রেসপন্সটা আমি পাচ্ছি, এইখানে আমি বলবো না আমি শতভাগ, বলবো না আমি কনফার্ম, এইরকম কোনো শব্দ আমার মুখ থেকে বেরোবে না। তো আপনাদের সাথে ইনশাআল্লাহ বিজয়ীর ভেসে আমি আপনাদের সামনে ইনশাআল্লাহ হাজির হব। জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ। নির্বাচিত হলে জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় তার। বিগত বছরগুলিতে এই জনগণের কোনো অধিকার প্রতিষ্ঠা হয়নি, তারা ন্যায় বিচার পায়নি। জামায়াত ক্ষমতা আসলে এদেশে যাতে জনগণের মর্যাদা প্রতিষ্ঠা হয়, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, এই লক্ষ্যে আমি কাজ করব। মুন্সিগঞ্জ ৩ আসনে মোট ভোটার ৫,০৬,৮৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ২,৬১,৭৫৯ জন আর নারী ভোটার ২,৪৫,১২১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৩ জন। 3টি আসন নিয়ে গঠিত মুন্সিগঞ্জ জেলায় আসন্ন সংসদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন স্থানীয় ভোটাররা। তবে বিএনপি মনোনীত প্রার্থীর বিপক্ষে একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় এটি বড় সমীকরণ হয়ে দাঁড়াবে বলে মনে করছেন তারা। আগামী নির্বাচনে বিএনপি তাদের হারানো আসনগুলো পুনরুদ্ধার করতে পারবে নাকি এসব আসনে নতুন কোনো দলের প্রার্থী বিজয়ী হবে, সেটি এখন দেখার বিষয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, মুন্সিগঞ্জ। এবার খেলার খবর, ক্রিকেট। সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে করাচ্ছে বিপিএল এর 12তম আসর। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রতিযোগিতার প্রথম ম্যাচ বিকেল 3টায়। দেশের পরিস্থিতি বিবেচনায় ঢাকার জমকালো আয়োজনের পরিকল্পনা বাদ দিলেও খেলা মাঠে করানোর ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান করবে বিপিএল গভর্নিং কাউন্সিল। অভিজ্ঞ মুশফিকুর রহিম, তরুণ তানজিদ তামিমদের নিয়ে ভারসাম্যপূর্ণ দলই সাজিয়েছে রাজশাহী। নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। এদিকে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্বে ভালো দল গড়েছে সিলেট। জয় দিয়ে প্রতিযোগিতা শুরু করতে চায় দু দলই। দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। একই ভেন্যুতে সন্ধ্যা 7টায় শুরু হবে খেলা। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।